বিগত ৩-৪ বছর ধরে গরমের ছুটি পড়ে যাওয়ার জন্য আমরা ঠিক সেইভাবে আমাদের বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারিনি। কিন্তু এবছর আমরা ঠিক করেছি, যেহেতু আগামীকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস ৯ই মে, ২৫শে বৈশাখ, কিন্তু আমাদের বিদ্যালয়ে ছুটি থাকার জন্য আজকে আমরা কবি প্রণাম অনুষ্ঠান আয়োজন করেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এটি ১৬৫তম বর্ষপূর্তি এবং আগামীকাল ১৬৬তম জন্ম দিবস। তো সেই জন্ম দিবসকে আমরা শ্রদ্ধা জানাতে আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে এই কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন। আজকে এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা উপস্থিত আছে। তাদের সকলের পক্ষ থেকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত এই অনুষ্ঠান করব। অনুষ্ঠান শুরুর প্রথম প্রথা হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা সুস্মিতা চক্রবর্তী মহাশয়া। তবলায় সঙ্গত করছেন বিশ্বজিৎ দাস মহাশয়। আমি উভয়কে অনুষ্ঠান মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি।
খ্রিস্টাব্দের 9 মে 1268 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার 165তম বর্ষ পূর্তি হল এবং আগামীকাল 166তম জন্মদিবস। আমাদের এই কবি প্রণাম অনুষ্ঠান আমরা আমাদের সাধ্যমতো আড়ম্বরের সঙ্গে পালন করছি। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য বিদ্যালয়ের আমাদের সকলের প্রিয় উজ্জ্বল বাবু তথা বিদ্যালয়ের টিআইসি উজ্জ্বল বাবুর নাম আমি ঘোষণা করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিদ্যামল্লিকানী দেশবন্ধু বিদ্যাপীঠের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি জয়তী জানার নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন জানাই। আমি আমাদের সম্মানীয় অতিথিকে মঞ্চে আসন অলঙ্কৃত করতে অনুরোধ করছি এবং শুধু তাই নয়, প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক উজ্জ্বল কুণ্ডু মহাশয় এবং তারপর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জয়তী জানা। আমি আপনাদেরকে বলছি পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমি সম্মানীয় গোবিন্দলাল বর্মন মহাশয়কে আহ্বান জানাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষক পলাশ মায়া মহাশয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং এছাড়াও অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকা আপনারা এসে আমাদের এই গ্রামের প্রতিকে আপনাদের সম্মান শ্রদ্ধা নিবেদন করুন পুষ্প দিয়ে। সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সুচন্দন মালিক 6ষ্ঠ শ্রেণীর ছাত্র পুষ্প দিয়ে ঠাকুরের পায়ে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সুচন্দন মালিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন। আমরা প্রাথমিকভাবে আমাদের এই শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করলাম। এরপর আমরা চলে যাব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রথমে করবে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্ররা ধৃতিমান, প্রীতম, দীপ্তম, সন্দীপন, অনুদেব, দিব্যেন্দু এবং আর যারা আছে তোমরা সবাই চলে এসো। এইসব ছোট ছোট শিল্পীদেরকে সহযোগিতা করবেন বিদ্যালয়ের সহশিক্ষিকা সম্মানীয় মৌসুমী দাস মহাশয়। তোমরা দক্ষিণ
কবিতা পড়েছো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু তার লেখা গল্প, কবিতা, উপন্যাস, গান প্রচুর, যা সংখ্যায় গুণে শেষ করা যায় না, প্রচুর। তার সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু করার আছে। যতই আমরা তার সম্পর্কে জানি বা করি, সেটাই মনে হবে কম। তো সুতরাং তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, আস্তে আস্তে তোমরা তার সম্পর্কে জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আমাদের দেশে যে সমস্ত বিখ্যাত মনীষী, যে সমস্ত বিখ্যাত কবি, লেখক, সাহিত্যিক, যারা আমাদের দেশকে উজ্জ্বল করেছে, যারা আমাদের দেশকে গৌরবান্বিত করেছে, তাদের সম্পর্কে কিন্তু তোমাদের জানা দরকার, পড়া দরকার। তবে দেশের মানুষ সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো আমরা আরো কিছু জানবো, এই রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা আরো কিছু জানবে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল মহাশয়ের কাছ থেকে। আমি স্যারকে অনুরোধ করব তোমাদের কিছু জানানোর জন্য। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। সত্যি ভালো লাগছে, এমন একটা অনুষ্ঠান আজ আমরা তোমাদের সামনে উপস্থিত করেছি, তোমরাও অংশগ্রহণ করেছ। রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিবস পালন করার জন্য আমাদের এই সদিচ্ছা, আমাদের এই আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপনের ইচ্ছা, এটা যেন চিরকাল অটুট থাকে। তোমাদের মধ্যেও যেন রবীন্দ্রনাথ সম্পর্কে এই শ্রদ্ধাবোধ চিরকাল অটুট থাকে, এই আশা রেখে এবং শ্রদ্ধেয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানিয়ে তার সম্পর্কে দু একটি কথা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় ছোট থেকে বড় আমরা যারাই আছি, যত রকমের অনুভূতি আছে, সব রকম অনুভূতি তার লেখায়, তার কবিতায় তিনি তুলে ধরেছেন। যত কবিতা লিখেছেন, যত কবিতা, সেগুলোকে দিয়ে তিনি যে বই রচনা করেছেন, কাব্যগ্রন্থ, সেটা বিপুল সংখ্যক। 52টি কাব্যগ্রন্থ এবং কারোর কাছে দেখা যায়, যার সংগ্রহে রয়েছে 38টি নাটক, 14টি উপন্যাস, 36টি নাটক, 14টি উপন্যাস, 38টি প্রবন্ধ, 1915টি গানের কথা জানা যায় যিনি লিখেছেন সারা জীবনে। অসংখ্য কবিতা হয়তো তিনি সংকলিত করেছেন বা শেষ পর্যন্ত করতেও পারেননি, এরকমও অনেক আছে। এবং বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে তিনি গিয়েছেন, ঠিক সেই অবস্থার মধ্য দিয়েই তিনি তার কবিতাকে প্রকাশ করেছেন। যেমন ছোটবেলায় গৃহে বন্দী থাকতেন জমিদার বাড়ির সন্তান হিসেবে, তার যে শৈশব স্মৃতি, তিনি দেখছেন যে তিনি গৃহে বন্দী আছেন, তার বাড়ির পরিচারিকারা তাকে দেখাশোনা করছে, তিনি বাইরে বেরোতে পারছেন না। অথচ কবির মন ওই জানলা দিয়ে আকাশটা দেখছেন, প্রকৃতিকে দেখছেন। তখন তার মনে হচ্ছে যদি একটু বাইরে যেতে পারতাম। এইরকম গ্রীষ্মকালে জানলা দিয়ে তিনি দেখছেন বাড়ির কাছে একটা বড় পুকুর, তার পাশে একটি বট গাছ, শিকড়গুলো বেরিয়ে আছে, তার পাশে ঘাট নেমে আছে। সেই ঘাট দিয়ে গ্রামের মানুষ সেখানে স্নান করছে, কত আনন্দ, সারা কতক্ষণ খেলছে, কেউ বলছে না যে আয় আয়। গ্রামের মেয়েরা তারা জল নিয়ে যাচ্ছে, স্নান করে যাচ্ছে, অথচ তিনি সবই দেখতে পাচ্ছেন। তার বয়সী ছেলেরাও সেখানে খেলাধুলো করছে, সাঁতার কাটছে, অথচ নিজে বেরোতে পারছেন না। এই আশ্বাসের কথা তিনি তার জীবন স্মৃতি বলে একটি প্রবন্ধে তিনি তুলে ধরেছেন। যত বড় হয়েছেন, কলকাতাকে দেখছেন, কলকাতার যে শহর প্রথম গড়ে উঠল এই ব্রিটিশ আমলে, কি লিখছেন, দিনটি গড়া গন্ডা, বাড়িগুলি সোজা, চলিয়াছে দুধপার জানালা বন্ধ। এমনি করে যখনই লিখছেন, আবার যখন তার গ্রামের কথা মনে করছে, গ্রামের ছবি দিচ্ছেন, একটা ছোট্ট নদীর কথা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাতে জল থাকে। এই তো বৈশাখ মাস, আজ তো 25শে বৈশাখ হলে ভালো হতো, হতে পারতো না, যেহেতু ছবি পড়ে যাবে, তাই 24শে বৈশাখ সম্ভবত আমরা প্রতিশোধ জ্ঞাপন করছি। তো এরকম বৈশাখ মাসেই তো তিনি লিখছেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পান। কি সুন্দর বর্ণনা। আবার যখন তিনি বড় হচ্ছেন, বড় হয়ে তিনি যখন এইসব প্রকৃতির কথা লিখছেন, এই যে আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়ের আশপাশটা তুমি দেখো, কত গাছপালা, কত বাড়ি ঘর, রাস্তা চলে এসেছে, মাঠ আছে, বড় পুকুর আছে। ঠিক এইরকম একটা পরিবেশ 2 বিঘা জমিতে তিনি লিখছেন যে অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব তব ধ্বনি, ছায়া শুনিবে শান্তির নীল, ছোট ছোট গ্রামটি। একদম ছবির মতো লেখা। লেখা পড়লেই তুমি বুঝতে পারছো যে একটা ছবি চোখের সামনে ফুটে উঠছে। এই জন্য রবীন্দ্রনাথ, যেটা আর কারোর মধ্যে সবসময় পাওয়া যায় না, এই জন্যই হয়তো তিনি বিশ্বকবি। তারপরে কি লিখছেন, পূর্ণ জীবনের কথা লিখতে লিখতে যখন আমরা হয়তো পিছিয়ে যেতে পারি, কলকাতা থেকে হয়তো তিনি হাঁপিয়ে উঠেছেন সংসদ থেকে, তিনি যখন শহরের এই আবহাওয়া তার হয়তো মন যতটা টেনেছে, একদিন যখন রেলগাড়িতে তিনি যাচ্ছেন, অনেকটাই বয়স তখন, ধরতে গেলে 40 বছর, বাবার সঙ্গে রেলগাড়িতে যাচ্ছেন যেতে, আর যেখানে শান্তিনিকেতন গড়ে উঠেছে, আমরা যেখানে বেড়াতে যাই, সবাই সেখানে যায়, সেই শান্তিনিকেতনের ইতিহাসটা অন্যরকম। রেলগাড়িতে যেতে যেতে মাঠের মাঝখানে, ধান জমির মাঝখানে 2টি তাল গাছ দেখে তার পছন্দ হয়ে গেল যে এই জায়গাটা যদি আমি থাকতে পারতাম। সেই জায়গার নাম ভুবনডাঙ্গা। বাবার কাছে আবদার করলেন এবং সেই জমিতে ভুবনডাঙ্গা জমিদারের থেকে যত মূল্যেই হোক তার চাই, এবং সেটাই নিলেন, সেখানেই থাকলেন, সেখানেই গড়ে তুললেন এক আশ্রম, ব্রহ্মচর্যাশ্রম। 1901 সাল, 1868 সালে জন্ম, 1861তে জন্মে 1901 খ্রিস্টাব্দে তার মধ্যে এই সৃজনশীলতা যে নতুন কিছু করব। যতদিন কলকাতায় আছেন, কলকাতার সেই সময়কার রাজনৈতিক অবস্থার সঙ্গে তিনি জড়িয়েছেন, শুধু লেখেননি, নাটক লিখছেন সেই পরিস্থিতির মধ্য দিয়ে। যখন রামমোহন রায় ব্রাহ্ম সমাজ আন্দোলন করছেন, তিনিও ব্রাহ্ম সমাজ আন্দোলনে যুক্ত হয়েছেন। তার বাবা স্বয়ং সেই ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তো বাবার এই আন্দোলনের যে প্রভাব, সেও তো নিজের মধ্যে। আমি যদি সংক্ষেপে বলি যে 1905 সালে যখন আমাদের ভারতবর্ষ ইংরেজ শাসন, এই যে পশ্চিমবঙ্গে বাস করছি, আমাদের পাশের রাষ্ট্র যেটা বাংলাদেশ, কিন্তু সব একসাথেই ছিল। ইংরেজরা ভাগ করে দিল 1905 সালে। তিনি কি করলেন? তিনি কি ঘরে বসেছিলেন? এরকম নদী দেখা যায় না যে কোনো কবি, এইরকম মাঠের কবি, তিনি দেশের জন্য এরকম আন্দোলন করছেন। ইংরেজদের বিরুদ্ধে গেলেন, বঙ্গভঙ্গ আন্দোলন শুরু করে দিলেন। এই হিন্দু মুসলিম এইভাবে ভাগ করা গেল না। আমরা হিন্দু মুসলমান একই বৃত্তে দুটি কোষম প্রতিবন্ধন বলছেন। ঠিক সেইটাই তিনি আদর্শ করে যে তিনি, আমরা ওই দিন 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর ভোরবেলা গঙ্গা স্নানে যাব, একে অপরের হাতে রাখি পরিয়ে দেব, হিন্দু মুসলমান আমরা যে ভাই ভাই তার প্রমাণ দেবো, বঙ্গবন্ধু হবে না। এটাও করবেন। ঠিক আর বলতে কি পরে চলে যায় 1915 সাল, তার একটু আগে 1913 সাল রবীন্দ্রনাথকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। গীতাঞ্জলিতে তিনি এক জায়গায় লিখছেন একটা কবিতা, মনে পড়ছে, এই যে আমরা ভরপুর জীবন, ছোট ছোট পরিবার, আমিনার বাইরে যেতে পারি না, ছোট আয়তনের থেকে আমাদের যে মনের প্রসারতা কমে যায়, সেটাই তিনি তার কবিতায় তুলে ধরছেন। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীত, জ্ঞান সেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর, আপন প্রাণ গন্তলে রাখে নাই করে, বসুধরে খণ্ডপুত্র করে, একটু ভুলে গেলাম,
আমরা প্রাক্তন কালে যেথা সরবরি বসু ধরে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। ছোট আয়তন আমাদের বৃহত্তর মন যদি আমরা উঠে দাঁড়াই, যত মনের প্রসারতা বাড়বে এই পৃথিবীর আয়তনটা আমাদের কাছে তত বৃদ্ধি হবে, সেখানে আর মনটা ছোট হয়ে থাকে না। তিনি জমিদার গৃহে জন্মেছেন, জমিদারি অত্যাচার লক্ষ্য করেছেন। তিনি কি লিখছেন, যখন জমিদাররা গ্রামের গরিব মানুষদের জমি জমা কেড়ে দিত, তারই প্রেক্ষিতে তিনি কি লিখছেন, একজন উপেনকে উদ্দেশ্য করে যে উপেনের মাত্র 2 বিঘা জমি, সেটাও যখন জমিদার দিচ্ছেন, তখন উপেন কি বলছে আর জমিদার কি বলছে? বলছে কি, শুধু বিঘে 2 ছিল মোর ভূমি, আর সবই গেছে ঋণে। একটা গরিব কৃষক উপেন, সে বলছে আফসোস করে যে শুধু বিঘে 2 ছিল মোর ভূমি, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, ও জমি লইব কিনে, ওটা দিতে হবে। জমিদারের ভাষা, ওটা দিতে হবে, আদেশ। কহিলাম তবে বক্ষে গড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের মিঠে খানি। এইভাবে তিনি লিখে যাচ্ছেন তার কথা। অনেক বড় হয়ে যাবে, ছোট করেই বলছি। 1915 সালে কি হলো, ব্রিটিশরা এই রবিবারকে সম্মান জানানোর জন্য কি বললেন, একটা নাইট উপাধি, ব্রিটিশের সর্বোচ্চ সম্মান নাইট উপাধি তাকে দান করলেন। কিন্তু কবির কপালে সেই উপাধি বেশি দিন থাকেনি। তারই 4 বছর বাদে 1919 খ্রিস্টাব্দে আমাদের দেশে ব্রিটিশ সরকার আমাদের পাঞ্জাব প্রদেশে নিরীহ জনগণের উপরে একটি ময়দানে জমায়েত হওয়ার অপরাধে গুলি চালিয়ে কুখ্যাত জেনারেল ডায়ার সেদিন যখন আমাদের শত শত ভারতবাসীকে খুন করেছিলেন, ইংরেজদের হিসেবে বলছে 273 জন। কিন্তু একটি মাঠে হাজার হাজার জনগণ, সেখানে যখন মেশিন গান দিয়ে গুলি করা হয়, তো হাজার হাজার মানুষ মরে যাওয়ার কথা। তো যাই হোক, তারই প্রতিবাদে তিনি সেই সর্বোচ্চ সম্মান নারী উপাধি সেদিনই ত্যাগ করে দিলেন। হয়তো তিনি সেদিনই বলেছিলেন যে এ মণিহার আমার নাভি সাথে। হয়তো এই উদ্দেশ্যেই বলেছিলেন, জানি না কোন উদ্দেশ্যে তিনি গানটা লিখেছেন, কিন্তু আমার যেন এই ঘটনার সঙ্গে এই প্রসঙ্গটা এতটাই মনে পড়ছে যে এ মণিহার আমার নাভি সাথে। যাই হোক, মানুষের বিভিন্ন সময়ে সামাজিক পরিবেশে মানুষ একে অপরের অধিকার কেড়ে নেয়। আমরা সমানভাবে সবাইকে সমান অধিকার দিতে পারি না, সমান এই সমাজ সবাইকে সম্মান করতেও শেখে নিয়ে আজও হয়। সমাজের মধ্যে বৈষম্য আছে, সে বৈষম্য রবীন্দ্রনাথের চোখকে ফাঁকি দিতে পারেনি। দুর্ভাগা দেশ কবিতা লিখছেন, মানুষের অধিকারে বঞ্চিত করেছ পারে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিলে পরিত্রাণ, এত মানে হতে হবে তাহাদের সবার সমান। আগে দেখো, সমাজে এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে ছোট করে রাখে, তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, ঠিক মতো অধিকার দিতে চায় না। তো সেইখানে রবীন্দ্রনাথের এই লেখাও যেন সমানভাবে আজও প্রাসঙ্গিক। আশ্বাস করেছেন, কবিকে বহু আর বহু মানুষ নানা কারণে আঘাত দিয়েছেন, সমালোচনা করেছেন, তিনি লজ্জিত হয়েছেন। তাই বলে তিনি কি তাদের ক্ষমা করেননি? সেও যেন বলেছে, যাহারা তোমার বিষয়কে বায়ু নিভাইছে তখন আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এটা জিজ্ঞাসা রাখলেন কবি, যে যারা তোমার এই অধিকার বঞ্চিত করেছে, যারা অপমান করেছে, তোমার চারিপাশের বাড়িকে দূষিত করেছে, কলুষিত করেছে, অপমানিত, তাদের কি তুমি ক্ষমা করেছ? সন্তানের কাছে, নিজের কাছে তিনি প্রশ্ন করছেন। তারপর এই দিন মেঘলা হয়ে এসছে, চারিদিকে এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, মেঘের আকাশ, যদিও এটা বর্ষাকাল নয়,
কিন্তু আকাশে মেঘ থেকে বর্ষাকালে কবি একদিন লিখলেন তার বিখ্যাত কাব্য সোনাগ্ন। কি লিখলেন? গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ভরা খর পরশা, কাটিতে কাটিতে ধার এলো বরসা। কিভাবে বর্ষাকালের কেটে তুলে ধরেছেন, অভাবনীয়, ভাবাই যায়। একটা চাষি তার ছোট্ট ক্ষেতে চাষ করছে, তার মনে কিন্তু একখানি ছোট ক্ষেত, আমি একা কোলে একটা বসে আছি। যাই হোক, এইভাবে লিখছেন। যাই হোক, শেষ পর্যন্ত কবি কিন্তু বলছেন যে আবার যদি ফিরে আসি, এই দেশেই যেন জন্মাতে পারি। সবশেষে হয়তো আফসোস করে সে কথাও তিনি বলেছেন যে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। তার চরণে শ্রদ্ধা নিবেদন করে অন্তরের অগভীর সুগভীর শ্রদ্ধা তার প্রতি নিবেদন জানিয়ে তাকে আরো একবার প্রণাম জানিয়ে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। ছাত্র রিতম সুরই একটি কবিতা আবৃত্তি করছেন, তোমরা তোমরা দিয়ে শোনো। চোখের তারায় রবীন্দ্রনাথ করে নির্মল করুন। আজ সকালে সোনার আলো খবর হৃদয় হারা, আলো মন উদাসী গগন ভেবে উঠল গে গান, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা গান। কবি তুলক মেনে কবির ছবি দেখল আকাশে, খবর সোনার চোখের তারায় রবীন্দ্রনাথ ভাসে। নয় বেশি দূর কোপায় নদী, একটু ঘুরে আসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বলতে বলতে থামলো এসে ভুবন ডাঙার পাশে, খবর সোনার চোখের তারায় রবীন্দ্রনাথ ভাসে। নমস্কার। সঙ্গীত পরিবেশন করবে বিশ্বজিৎ দাস। ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের খেলা বালা।
রথে চলে চলেছে কাল, পদান্তিক পথে চলতে চলতে পাত্র তুলে ধরে, পায়ে কিছু পানিও পথ সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে, চাকানো তলায় ভরা পাত্র ধুলায় যায় ঘুরিয়ে। তার পিছনে পিছনে নূতন পাত্র নিয়ে যে আসে ছুটি, তাই নূতন রস। একই তার নাম, কিন্তু সে বুঝি আরেক চলে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে ফুটে উঠেছে এমনই সব অসামান্য কবিতা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। বিদ্যালয়ের সহশিক্ষিকা কাকলি দাস সরকারের কবিতা আবৃত্তি করবে এবং তারপর বাচ্চাদের সঙ্গে যারা প্রথমে সঙ্গীত পরিবেশন করেছিল তোমরা প্রস্তুত থাকো, চলে আসবে এই আবৃত্তি করে। পাঠ করে শোনাচ্ছে কবিতা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আধার হলো, শান্ত হলো কাজ। আমার মনে ভেবেছিলে আসবে নাকি আজ। মোদের গ্রামে দুয়ারে যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দাঁড়ে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিড় প্রদীপ ঘরে ঘরে শুনেছিলেন আলোর ধরে। দু একজনে বলেছিল দুদিন বা হবে। আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিষিদ্ধ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘরে ভেবেছিলেন গরজনী। ক্ষণে ক্ষণে চেতন করে কাঁপল ধরা থর করে। দু একজনে বলেছিল চাকার ঝলঝলি। ঘুমের ঘরে কহিমোরা মেঘের গরজনী। তখন রাত আধার আছে, বেজে উঠল ভেঙে কে পুকারে যাব সবাই আর হলো না দেরি। বক্ষ করে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে না দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আলোচন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা। দু একজনে করে কানে বৃথার ক্রন্দন। রিক্ত ঘরে শূন্য ঘরে করুণ প্রার্থনা। ওরে দুয়ার খুলে দেবে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ মরহুম ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ছেলেকে ঝলে। ছিন্ন স্বয়ং টেনে এনে আমি নগরে সাজা। ছড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। তোমার
আমাদের পরবর্তী অনুষ্ঠান মৌসুমী দাস যন্ত্র ব্যবহার করে সঙ্গীত করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তবলা সংগ্রহ করছেন বিশ্বজিৎ দাস। প্রতিটি স্পন্দনের অভিজ্ঞতা আমাদের শৈশবে, আমাদের কৈশোরে, আমাদের যৌবনে, আমাদের প্রৌঢ়ত্বে, আমাদের বার্ধক্যে, প্রতিটি জায়গায় রবীন্দ্রনাথের স্বচ্ছন্দ উপস্থিতি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র মানুষের জীবন নয়, বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের আনাচে কানাচে তার সচল উপস্থিতি, তার অনাবিল স্বাচ্ছন্দ্য গতি গোটা বিশ্বে তাকে পরিচিত করেছে বিশ্বকবি হিসেবে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর ১৬৫তম বর্ষ পূরণ করে আগামীকাল ৯ই মে অর্থাৎ ২৫শে বৈশাখ ১৬৬তম জন্মদিবসে পদার্পণ করবেন। এরপর তাকে প্রণতি জানাতে আসছে আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা কৃষ্ণা সাহা, একটি আবৃত্তি পরিবেশন করবেন এবং তারপরে একটি আবৃত্তি ও সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হবে আজকের অনুষ্ঠান। আমি কৃষ্ণা সাহাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করছি গানে, কবিতায়, তার সম্পর্কে কিছু বলার মধ্যে দিয়ে, জানার মধ্যে দিয়ে, কিন্তু মুশকিল হচ্ছে কাদের নিয়ে আমরা স্মরণ করছি। তোমরা যারা এখানে বসে আছো তারা একটু পেছন দিকে ঘুরে দেখতে পারো বা সামনের দিকে কজন আছে এখানে উপস্থিত,
যাদের জন্য, যাদের নিয়ে আমাদের অনুষ্ঠান, তাদের সংখ্যা ক্রমশ কমছে এবং যারা আছে তাদের মধ্যেও কারো কারো মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো, আমাদের তো ছুটির টাইম হয়ে গেছে, কতক্ষণে বাড়ি যাবো, তাও জোর জবরদস্তি করে আজকে থাকার মতো থাকা। এ যেন আমাদেরই অনুষ্ঠান, আমরাই করছি, আমরাই শুনছি। যাই হোক, তোমরা যারা আছো তাদেরকে ধন্যবাদ জানাবো। তো যাই হোক, 25শে বৈশাখ কবি গমন হালদার রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা লিখেছিলেন, ছোট্ট একটি কবিতা, 25শে বৈশাখ। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে, কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে, পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ, জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ। তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা। গীতাঞ্জলি কিংবা গীতবিতান করে হয়ে যায় আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহু কাল আগে। আনন্দ কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে। জন্মালে তার মৃত্যু হবে, হেথা কেহ নতে অমর। তোমার সৃষ্ট অমৃত বাণী শুনেছে তোমায় অমর। বিশ্বকবির মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি। দিনরাত পাই তোমার ছোঁয়া, অন্য যে কই আমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, অন্য যে কই আমি। অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আর একটি কবিতা এবং সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হবে আমাদের অনুষ্ঠান। আমি ব্যক্তিগতভাবে একটি কবিতা আবৃত্তি করে ঠাকুরকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। কবিতার নাম দুঃসময়, রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্থরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে থাকা। তবু বিভঙ্গ করে বিভঙ্গ মোর, এখনি অন্ধ অন্ধ করুণা পাখা। এ না কোনো কালো কোনো নর মর গুঞ্জিত, এ যে অজাগার গুলো যে সাগরে তুলিছে। এ নহে কুঞ্জ কুঞ্জ কুসুম রঞ্জিত, হেন হিল্লোল কল কল্পনে দুলিছে। কোথায় সে তিন ফুল পল্লব কুঞ্জিত, কোথায় সে নীল, কোথা আশ্রয় শাখা। তবু বিভঙ্গ করে বিভঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরোবরে, ঘুমায় উড়বে সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরে, স্তব্ধ আসনে প্রহরে করেছে জীবনে। সবে দেখা দিল আকুল তিমির সন্তরে, দূর দিগন্ত ক্ষীণ শশাঙ্ক দেখা। করে বিভঙ্গ করে বিভঙ্গ, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা। উচ্চ আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করে তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীরে অধীরে মরণ ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে খাইয়া। বহু দূর তীরে তারা ডাকে
হাতে বাঁধে অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাথা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে বৃথ নাই নাই তুলসী যোগাচনা। আছে শুধু পাখা, আছে মহান অভরঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির মাথা, তবু বিভঙ্গ ওরে বিভঙ্গ এখনই অন্ধ বন্ধ করো না পাখা। নমস্কার। এবারে আমাদের সহশিক্ষক শিক্ষিকা শিক্ষা কমিটির পক্ষ থেকে একটি সমবেত সঙ্গীত এবং একটি একক সঙ্গীত, তারপরে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আমি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা এই সমবেত সঙ্গীতে অংশগ্রহণ করবেন তাদেরকে এখানে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জাতি